মুক্তিযুদ্ধ উত্তর, স্বাধীনতা উত্তর ক্ষমতা যারা নিয়েছিল তারা তাদের দলীয়, ব্যক্তিগত, পারিবারিক, পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছিল। তারা প্রতিপক্ষকে রাজাকার বানানোর জন্য, স্বাধীনতা বিরোধী বানানোর জন্য একটু স্বাধীনভাবে মর্যাদা নিয়ে একজন সাংবাদিক যদি লিখেছে, কথা বলেছে টক শোতে, কিংবা কোনো সিনিয়র সিটিজেন নিজের স্বাধীন মত প্রকাশ করেছেন, তিনি রাজাকার হয়ে গেছেন। তারা মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল জিয়াউর রহমান, তিনি পরে প্রেসিডেন্ট হয়েছেন, তাকেও রাজাকার বলতে বাদ দেয়নি। তার মানে যেই আওয়ামী লীগ করতো না, যেও আওয়ামী লীগের বিরোধিতা করত, যেই সত্য কথা বলতো, তাদের দৃষ্টিতে সেই ছিল রাজাকার, সেই ছিল স্বাধীনতা বিরোধী। ভবিষ্যতে বাংলাদেশে যারা রাজনীতি করবেন, তাদের কথায়, আচরণে যদি দখলদারি মানসিকতা তৈরি হয়, এককভাবে শুধু আপনারাই থাকবেন আর কেউ থাকবে না, এটা যে কেউ যদি পোষণ করে, বাংলাদেশে যে কেউ এটা করবে, তার পরিণতি হবে শেখ হাসিনার পরিণতি। এজন্য বাংলাদেশের রাজনীতি হলো মিলেমিশে চলার রাজনীতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রিয় ঠিকানা, প্রাণ প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা এলাকা কর্তৃক আজকের এই ঐতিহাসিক বিজয় র্যালি এবং আজকের এই আলোচনা সভার সংগ্রামী নেতৃবৃন্দ, মহানগরীর নায়েবে আমিরবৃন্দ, মহানগরীর সংগ্রামী সেক্রেটারি, অত্র এলাকার সম্মানিত নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ভাইরা, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সর্বস্তরের সংগ্রামী উপস্থিতি, সবাইকে শুরুতে ৫৪তম বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। সংগ্রামী নগরবাসী, আজ থেকে ৫৩ বছর আগে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম ১৬ই ডিসেম্বরে, সেই স্বাধীনতাকে খাঁচায় বন্দী করা হয়েছিল, সেই স্বাধীনতাকে হাইজ্যাক করা হয়েছিল, সেই স্বাধীনতার সুফলকে জনগণের কাছে পৌঁছাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল তৎকালীন নেতৃবৃন্দ। একটা দেশ যখন স্বাধীনতা লাভ করে, সেই সংগ্রামে প্রত্যক্ষ পরোক্ষ বহুভাবে মানুষ অবদান রাখে। বহু মানুষ সেই সময় নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছে, কান্নাকাটি করেছে, মুক্তিযুদ্ধে যেতে পারেনি, কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে তারা আহার করিয়েছে, খাবার দিয়েছে, আশ্রয় দিয়েছে, শত্রুর মোকাবেলায় আড়াল করে তাদেরকে নিরাপদ করেছে। এভাবে একটা স্বাধীনতা সংগ্রামে গোটা জাতি ভূমিকা রেখেছে। সেই ভূমিকাকে মুক্তিযুদ্ধ উত্তর, স্বাধীনতা উত্তর ক্ষমতা যারা নিয়েছিল, তারা তাদের দলীয়, ব্যক্তিগত, পারিবারিক, পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছিল। তারা প্রতিপক্ষকে রাজাকার বানানোর জন্য, স্বাধীনতা বিরোধী বানানোর জন্য একটু স্বাধীনভাবে মর্যাদা নিয়ে একজন সাংবাদিক যদি লিখেছে, কথা বলেছে টক শোতে, কিংবা কোনো সিনিয়র সিটিজেন দুটি কথা মত বিনিময় করেছেন, নিজের স্বাধীন মত প্রকাশ করেছেন, তিনি রাজাকার হয়ে গেছেন। তারা মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল জিয়াউর রহমান, তিনি পরে প্রেসিডেন্ট হয়েছেন, তাকেও রাজাকার বলতে বাদ দেয়নি। তার মানে যেই আওয়ামী লীগ করতো না, যেও আওয়ামী লীগের বিরোধিতা করত, যেই সত্য কথা বলতো, তাদের দৃষ্টিতে সেই ছিল রাজাকার, সেই ছিল স্বাধীনতা বিরোধী। রাজাকার বলতে বলতে এই রাজাকারের তকমা ব্যবহার করে সাথে আরেকটা যোগ করেছিল
জঙ্গিবাদ। এই দেশে যদি জঙ্গিবাদ নামে কিছু থেকে থাকে, এর একক মালিকানাশীপ আমরা শেখ হাসিনাকে দিতে পারি, এবং তাকে ধরে যদি বিচার করা হয়, এই জঙ্গি নাটক সাজাতে গিয়ে এদেশের যে মানুষগুলোকে খুন করেছে, এর জন্য তাকে যদি 100 বার ফাঁসি দেওয়া হয় তাতেও কম হয়ে যাবে। শেষ পর্যন্ত আমাদের ছাত্ররা একটা যৌক্তিক আন্দোলন, মেধার জন্য আন্দোলন করলো। কোটা না মেধা, তারা বলল মেধা মেধা। তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো। তিনি বললেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে নাকি কোটা? সেই দিনই তার কপাল পড়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা গভীর রজনীতে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা স্লোগান ধরেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। জামাত শিবিরের বিরুদ্ধে এমন কোন কাজ আপনি বাকি নাই, করেন নাই। আমাদেরকে হাঁটতে দেন নাই, চলতে দেন নাই, বাসে চড়তে দেন নাই, আমাদেরকে হোটেলে বসে চা খেতে দেন নাই, ঔষধ কিনতে দেন নাই, আমাদেরকে নামাজ পড়তে বাধা দিয়েছেন। ঈদগাহে আমাদেরকে রোজার ঈদে, কোরবানির ঈদে, ঈদের নামাজ পড়তেও আপনি বাধা দিয়েছেন, গ্রেফতার করেছেন। ইফতারিতে আমাদেরকে গ্রেফতার করেছেন, আমাদের রোজাও সঠিকভাবে পালন করতে দেন নাই। শেষমেশ সবাই করলো আন্দোলন, আমরাও ছিলাম, কিন্তু শুধু নিষেধ করলেন আমাদেরকে। আপনি করলেন আমাদেরকে নিষিদ্ধ 1 তারিখে, আর 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে নির্বাসনে পাঠালো। সুতরাং আসলে ক্ষমতা পেলে ক্ষমতাকে কুক্ষিগত করা, এক দলে পরিণত করা, বাকশাল কায়েম করা, ফ্যাসিবাদী চরিত্রের পরিচয় দেওয়া, জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে যাওয়া, এগুলো আপনারা তো আর করার সুযোগ নাই। তারা একবারে শেষ। ভবিষ্যতে বাংলাদেশে যারা রাজনীতি করবেন, তাদের কথায় আচরণে যদি দখলদারি মানসিকতা তৈরি হয়, এককভাবে শুধু আপনারাই থাকবেন আর কেউ থাকবে না, এটা যে কেউ যদি পোষণ করে, বাংলাদেশে যে কেউ এটা করবে, তার পরিণতি হবে শেখ হাসিনার পরিণতি। এজন্য বাংলাদেশের রাজনীতি হলো মিলেমিশে চলার রাজনীতি। বাংলাদেশের রাজনীতি হলো সহনশীলতার রাজনীতি। বাংলাদেশের রাজনীতি হলো সৌহার্দ্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি। এর বাইরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এরকম কোন মানসিকতা যদি কোন দল পোষণ করেন, ইতিহাসের আস্থা করে যাওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না। ইনশাআল্লাহ এদেশের রাজনীতির চাবিকাঠি, প্রশাসনের চাবিকাঠি যদি জামায়াতে ইসলামের হাতে আসে, আমরা 18 কোটি মানুষকে বাংলাদেশের মালিক বানাবো ইনশাআল্লাহ। 18 কোটি মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে সে ব্যবসা করবে, বাণিজ্য করবে, চাকরি করবে, তার মনের কথা সে প্রকাশ করবে, তার সন্তানকে পড়ালেখা করে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য উপযোগী করে গড়ে তুলবে। আমরা এমন একটা ইনক্লুসিভ বাংলাদেশ করব, যেই বাংলাদেশে কোনো দলবাজি থাকবে না। আমরা সব ক্লাসের মানুষকে পার্লামেন্টে নিয়ে যাব। আমাদের ছাত্রদের প্রতিনিধি থাকবে, যুবকদের প্রতিনিধি থাকবে, শ্রমিকদের থাকবে, আলেমদের থাকবে, খতিবদের থাকবে, ব্যবসায়ীদের থাকবে। আমরা নৃতাত্ত্বিক যে গোষ্ঠী রয়েছে, উপজাতি যারা রয়েছে, সবার প্রতিনিধিত্ব পার্লামেন্টে আমরা নিশ্চিত করব এবং সবাইকে পার্লামেন্টে কথা বলার সুযোগ দিব। সবাই তাদের দাবি পার্লামেন্টে তুলে ধরবে। সেখান থেকে মন্ত্রণালয় থেকে সেগুলো যাচাই বাছাই করে ন্যায্য দাবিগুলো পূরণ করার জন্য সরকার উদ্যোগী হয়ে ভূমিকা পালন করবে। রাস্তায় কাউকে আন্দোলন করা লাগবে না, রাস্তায় দাবি দেওয়া পেশ করতে হবে না। একটা অত্যাধুনিক কল্যাণ রাষ্ট্র, আধুনিক কল্যাণ রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী যে কথা বলছে, এটা শুধু মুখের কথা নয়। জামায়াতে ইসলামী বিগত 53 বছরে আমরা লোক তৈরি করেছি, অর্থনৈতিক ফিল্ডে করেছি, সাংস্কৃতিক ফিল্ডে করেছি, শিক্ষার ক্ষেত্রে আমরা লোক তৈরি করেছি, স্বাস্থ্য ডিপার্টমেন্টে আমরা লোক তৈরি, প্রতিষ্ঠান তৈরি করেছি, আমরা টেস্ট করেছি,
আমাদের লোকগুলো কতটুকু ক্যাপাবল, আমাদের লোকগুলো দুর্নীতিমুক্তভাবে, স্বার্থপরতা মুক্তভাবে, স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে সবাইকে সার্ভিস দিতে পারে কিনা আমরা সেটা প্রমাণ করেছি, আমরা সেটা পারব। আপনারা জামাত ইসলামীর সাথে থাকবেন, সহযোগিতা করবেন। আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটা উন্নত বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, একটা সমৃদ্ধ আধুনিক নগরী আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আর জামাত ইসলামীর কথা এবং কাজের মধ্যে যদি বেমিল পান, উল্টাপাল্টা পান, তাহলে সেটাও আপনারা ধরে দিতে কোনটা বোধ করবেন না। আপনারা আমাদের কোনো ত্রুটি দেখলে আমাদেরকে বলবেন, আমাদেরকে সংশোধন করে দিবেন। আমরা সংশোধন হতে রাজি আছি। আমরা একটা আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা আমাদের জনগণের দোয়া চাই, ভালোবাসা চাই, সহযোগিতা চাই। আমরা একটা স্বস্তির বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ আমরা চাই। আমরা যদি বাংলাদেশে ইনশাআল্লাহ জনগণের সহযোগিতা পাই, এখানে শিশুদের অধিকার, শিশুদেরকে বেড়ে ওঠার একটা উন্নত ব্যবস্থা পরিকল্পনা আমরা নিব, নারীর অধিকার আমরা দেব। অনেকে বলে জামাত ক্ষমতায় গেলে নারীদের কেমন বান্দা বাঁধবে, এরা হুচট খায় সব মারা যাবে। জামাত ইসলামীতে কি মহিলা সংগঠন নাই? আমাদের পুরুষের যত সদস্য, মহিলার সমান পরিমাণ সদস্য আছে। আমাদের পুরুষ কর্মীর চাইতে মহিলা কর্মী আরো বেশি আছে। আমরা যদি তাদেরকে মেরে ফেলার পরিকল্পনা থাকতো, ওরা কি আমাদের দল করতো? জামাত ইসলামীতে মহিলা থাকবে মায়ের মর্যাদায়, বোনের মর্যাদায় থাকবে। নারীরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত রাতের আধারে ঘুরে বেড়াবে। কোনো যুবক কিংবা কোনো মানুষের সাহস হবে না বাঁকা চুকে অসৎ উদ্দেশ্যে কোনো নারীর দিকে, কোনো বোনের দিকে, কোনো মায়ের দিকে তাকাবে। এরকম কোনো পরিবেশ বাংলাদেশে থাকবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।